কারণ ওরা মনে করে যে যারা যে হিন্দুরা মাছ মাংস খায় তারা কম হিন্দু। দিল্লিতে একটা বাঙালি মাছের বাজার আছে, সেই বাঙালি মাছের বাজারে যে ব্যবসায়ীরা তারাও বাঙালি। সেই বাঙালি মাছের ব্যবসায়ীরা নিজেরা মিলে নিজেদের সমবায় থেকে একটা কালী মন্দির করেছিল ওখানে। এই কালী মন্দির আজকেও আছে। কিন্তু দিল্লিতে তো সরকার বিজেপি, আর তাদের হিন্দুত্ব তো আলাদা। তারা বাঙালিদেরকে কম হিন্দু মনে করে, তাই তাদের আবদার হলো এবং পরবর্তীকালে সেটা জোর জুলুমে এসে দাঁড়ালো যে কালী মন্দিরের সাথে মাছের বাজার থাকা যাবে না, কারণ সনাতন ধর্মীরা নাকি মাছ মাংস খায় না। এখানকার এরা হিন্দু ধর্মের নতুন নতুন সংজ্ঞা তৈরি করছে প্রত্যেক দিন এই সংজ্ঞা তৈরি করতে করতে আস্তে আস্তে প্রথমে হিন্দু মুসলিম থেকে শুরু করে হিন্দু কোন হিন্দু ভালো কোন হিন্দু খারাপ থেকে শুরু করে আজকে উঁচু জাত নিচু জাত, কালকে কুর্মী মতুয়া এরা আলাদা, এদের সমস্ত এই যে বিভাজন, এই বিভাজন তারা তৈরি করছে। কারণ এই বিভাজনেই তারা পটু, এই বিভাজনের পলিটিক্স করেই তারা উত্তরপ্রদেশে জিতে আসছে, এই বিভাজনের পলিটিক্স করেই তারা মধ্যপ্রদেশ জিতে আসছে, এই বিভাজনের পলিটিক্সেই তারা বাকি সমস্ত রাজ্যতে আজকে হরিয়ানা রাজস্থানে চলে যান, গিয়ে দেখুন সেখানে কিভাবে জাতপাতের রাজনীতি হয়। পশ্চিমবাংলাতে আর যাই হোক না কেন, কংগ্রেসের শাসনে যে যতই বাজে কাজ হয়ে থাকুক না কেন, সিপিএম এর আমলে যতই বাজে কাজ হয়ে থাকুক না কেন, বা পরবর্তীকালে তৃণমূলের আমলেও যা যা কাজ হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার সাথে সাথে একটা জিনিসও বলতে হয়, যেখানে জাতপাতের রাজনীতি আমরা কোনোদিন করিনি, কোনোদিন শুনিনি যে আমাদের মধ্যে জাতপাতের রাজনীতি করতে হয়। আজকে এই বাজারের মধ্যে যারা ঘুরে বেড়াচ্ছেন তার একে অপরের বন্ধু, তারা হয়তো জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন কার কি জাত, আমরা জিজ্ঞেসও করি না কার কি জাত। বাঙালিদের এই অভ্যেস নেই, কিন্তু আজকে বিজেপি আমাদের প্রত্যেক দিন শেখাচ্ছে জাত জিজ্ঞেস করতে হবে। আজকে তারা কুর্মীদের জন্য আলাদা করে রাজনীতি করছে, আজকে তারা কোচ রাজবংশীদের জন্য আলাদা করে রাজনীতি করছে। তারা তাদেরকে বলছে তোমাদেরকে উচ্চ জাতের লোকেরা জমিয়ে রেখেছে, আর উঁচু জাতের লোকেদের বলছে ওদের রিজার্ভেশনে রেখেছে, তোমরা কথা বলো না কেন। এইভাবে বিভাজন করে, এই বিভাজনের সৃষ্টি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেল বানিয়ে তাদেরকে বলা হয় যে তুমি আমাকে ভোট দাও, আমি এলে তোমার এই কাজটা ভালো করবো। এবং আমরা সকলেই বোকা বেনে প্রত্যেকবার ভোট দিই। কিন্তু গতবার যখন 2021-এ যখন বাংলার মানুষ দু হাত তুলে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা সমস্ত কিছুর বাজি রেখে বিজেপিকে ভোট দিয়ে গিয়েছিল যে এবারে পরিবর্তন আনি। বিজেপি ভোটও পেয়েছিল, দুটো পার্টির মধ্যে কয়েক লক্ষ ভোটের ব্যবধান ছিল, এবং এটা একটা বিরাট বড় পাওয়া ছিল। 3 থেকে 77-এর যে লাভ, সে লাভটা একটা বিরাট বড় লাভ ছিল। কিন্তু আমরা কি দেখেছি আজকে এই কল্যাণীর জনগণ, আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানকার মানুষজন কি দেখেছে, যে যেদিনকে এই রেজাল্ট বেরোলো সেই দিনের পর থেকে বিজেপির সমস্ত নেতা মন্ডল সভাপতি থেকে শুরু করে এমএলএ এমপি পর্যন্ত সবাইকার মোবাইল অফ হয়ে গেল। যখন তাদের ওপরে অত্যাচার হতে শুরু করলো, এই চাঁদাবাড়িতে যখন সমস্যা শুরু হয়েছিল, চাঁদাবাড়ি থেকে আমার কাছে ফোন গেছে, দাদা কি করবো, কলা বাগানে লুকিয়ে আছি, কি করে বাঁচবো। তাদের পেছনে দাঁড়াবার জন্য কিন্তু কেউ আসেনি, তখন কোনো বিজেপির নেতা আসেনি। কয়েক মাস তাদের ফোনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, প্রচুর লোক ছিল ঘর বাড়ি ছাড়া, তাদের পাশে দাঁড়াবার জন্য কেউ আসেনি তখন। কিন্তু যখন আবার ভোটের রাজনীতি গরম হচ্ছে, তখন আবার বিজেপি আমাদেরকে লোভ দেখাচ্ছে যে তোমরা আমাদেরকে ভোট দাও, এবারে তো আমরা দাঁড়িয়েই ছাড়বো। এবারেও তাই হবে। তার কারণ কোনো রাজ্যতে যদি জেতার মতন রাজনীতি করতে হয়, তার জন্য রাজনীতি করতে জানতে হয়, তার জন্য স্বাধীন রাজনীতি করতে পারতে হয়। দিল্লি থেকে ধার করা বুদ্ধি নিয়ে বাংলায় রাজনীতি চলেনি আগে কোনোদিন, এবারেও চলবে না। তাই যখন আমরা দেখি যে দিল্লি থেকে যখন অমিত শাহ কিছুদিন আগে এখানে এলেন, আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে কথা বলেছেন, কিভাবে ওরা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। দেখুন, কিছুদিন আগে অমিত শাহ এসে বসে বলে গেলেন যে বাংলাদেশের বর্ডারের মধ্যে যে কাঁটা তার দেওয়ার কাজ, সেই কাজ হচ্ছে না, তার কারণ নাকি মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার নাকি কাঁটা তার বেড়া দিতে পারছে না, জায়গা দিলে করে দিত। কারণ বিষয় হচ্ছে ঠিক
এই একই ব্যাপার কিন্তু আসামেও আছে। আসামে আমাদের পশ্চিমবাংলার আর বাংলাদেশের বর্ডারের ইন্টারন্যাশনাল বর্ডার 2500 কিলোমিটার অলমোস্ট, আর সেখানে আমাদের 400 কত কিলোমিটার বাকি আছে। আর আসামের টোটাল বাংলাদেশের সঙ্গে বর্ডার লাগে 263 কিলোমিটার, সেখানে 140 কিলোমিটার বাকি আছে। তো সেখানে আমি জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আপনার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি আপনাকে জায়গা দিচ্ছেন না? আপনি কি সেই কারণে বানাতে পারছেন না? আচ্ছা, সে না হয় গেল, যে তো মিথ্যে কথা বোঝাই গেল। আমি ওনারই আর একটা বক্তব্যের কথা বলি, যে বক্তব্যগুলো জেনারেলি বাংলার মানুষের কাছে আসে না। উনি একটা হিন্দি দৈনিকের একটা প্রোগ্রামে নিজের কথা বলতে গিয়ে বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের বর্ডারে যে অনেক জায়গা ফাঁকা আছে বাংলার বাংলাদেশের বর্ডারে, তার কারণ হচ্ছে এখানে যে এত নদী, মহাসাগরের মতন নদী, উনি বলেছেন এই কথাটা, মহাসাগরের মতন নদী, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা এসব আছে, এখানে বেড়া দেওয়া সম্ভব নয়। ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দিল্লিতে, আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী এসে কলকাতাতে বলছেন মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না, তাই বানাতে পারছি না। কোনটা সত্যি কথা? এবার যদি আরো একটু ধাপ এগোন, তাহলে দেখা যাচ্ছে একটু কিছুদিন আগে আমাদের সম্মানীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় এক জায়গায় ভাষণ দিতে গিয়ে বললেন যে আমরা যদি জিতে আসি তাহলে বাংলাদেশ আর পশ্চিম বাংলার মাঝখানে যে কাঁটাতার আছে সেসব আমরা ভেঙে পুড়িয়ে সব সমান করে দেবো। তা এখন বিষয় হচ্ছে, তাহলে আমরা সাধারণ জনগণ কোনটা নেব? এখানে পাহাড় জঙ্গল আছে তাই বেড়া দেওয়া যাচ্ছে না, নাকি মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না তাই বেড়া দেওয়া যাচ্ছে না, নাকি তোমরা এলে সব ভাঙে চলে সমান করে দেবে? কোনটা ঠিক? আজকে যখন আমাদেরকে এরকম এরকম ধরনের বিচারিতা বিজেপির প্রত্যেকটা কথাতে দেখতে পাওয়া যায়। আজকে সারা ভারতে গোমাংসের রাজনীতি এরা সব সময় করছে, সব জায়গাতে গোমাংসের রাজনীতি চলছে, এবং এটাকে একটা বিরাট বড় রাজনীতির মুখ করে ফেলেছে। এই দিয়ে কিছু হিন্দু যুবকদের রক্ত গরম করা যায়, হচ্ছেও রক্ত গরম। কিন্তু বিষয় হচ্ছে তারা হয়তো জানতে পারছে না যে ভারতবর্ষ সারা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিফ রপ্তানি করতে। গরুর মাংস রপ্তানি করে ভারতবর্ষ সারা বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। তার মধ্যে এই সারা ভারতবর্ষ থেকে যে গরুর মাংস রপ্তানি হয় তার মধ্যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। এটা কি করে হয়? একই জায়গায় যদি তোমাদের গোমাংসের ব্যান করার কথা তোমরা বলো, রাজনীতি করো, ভোট নাও, হিন্দুদের সহমর্মিতা নাও, তাহলে এই কাণ্ডটাও কি করে হয়? এইটুকুনিতেই শেষ নয়। কিছুদিন আগে ওমানের তরফ থেকে ভারতবর্ষ হালাল সার্টিফিকেটের মান্যতা পেয়েছে। হালাল কিভাবে হয় জানেন তো? হালাল করতে একটা বিশেষ পদ্ধতি করতে হয়। হালাল করতে ভারতবর্ষ বলছে ওমানকে যে আমরা ওই ঠিকঠাক পদ্ধতি মেনে হালাল করে গোমাংস পাঠাবো তোমাকে। ওমান রাজি হয়েছে, তাই সার্টিফিকেটের মান্যতা দিয়েছে। আগামীতে ভারতবর্ষ চেষ্টা করছে পিয়ুষ গোয়েল 55টা মুসলিম দেশে ঘুরে ঘুরে এই সার্টিফিকেটের মান্যতা বাড়ানোর চেষ্টা করছে। তারা গোমাংস বিক্রি করে দেশের অর্থনীতির উন্নতি করতে চায়। আর আমি আপনি লড়ে মরছি গোমাংসের জন্য। আমি বলছি না গোমাংসের জন্য লড়া উচিত না, গোমাংসের বিরুদ্ধে কথা বলা উচিত নয়, উচিত তো, কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন কথা বলবে? আমাদের সংবিধানেতে গোমাংস ব্যান করার কথা, তার প্রভিশন করা আছে। যে কোনো সরকার ইচ্ছে করলে যে কোনো দিন সেটাকে লাগু করতে পারেন। কেন করছে না বিজেপি সরকার লাগু সেটা? কেন শুধুমাত্র রাজনৈতিক র্যালি থেকে গোমাংস ব্যানের কথা বলা হয়? কেন সংসদে এই কাজটা নিয়ে একটা অর্ডিন্যান্স পাস করলেই এইটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়? কারণ সংবিধানে অলরেডি এটার প্রভিশন করা আছে। কেন করছে না? কারণ করলে তো ইস্যু মরে যাবে। এই ইস্যু মরে গেলে তাহলে আমি আপনি কেউ ইস্যুর পেছনে দৌড়বো? আমাদের আপনাকে সবসময় বোঝানো হচ্ছে ভাই তুমি আমাকে ভোট দাও, নাহলে মুসলমান মারবে তোমাকে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। তোমাকে যদি মরতে হয় তুমি 95 নর্দমা জল খেয়ে মরো। মধ্যপ্রদেশে কিছুদিন আগে, 15 দিন আগে 17 জন মানুষ মারা গেছেন মধ্যপ্রদেশে। বাথরুমের, পুলিশ স্টেশনের বাথরুমের জল, সেই জল মানুষের ঘরে সাপ্লাই হয়ে গেছিল।
সেই জল খেয়ে 17 জন লোক মারা গেছে, আপনি জানতে পেরেছি। আর সেই কথা যখন একজন সাংবাদিক কৈলাস বিজয়বর্গীকে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে, তিনি তাকে এমনভাবে হেয় করেছেন যে সেই নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে যে মানুষের জীবনের কি কোনো দাম নেই। তো তোমার যদি মরতে হয় নর্দমার জল খেয়ে মরো, তোমার যদি মরতে হয় ট্রেনের অ্যাক্সিডেন্টে মরো, তোমার যদি মরতে হয় প্লেনের অ্যাক্সিডেন্টে মরো, তোমার যদি মরতে হয় ভ্যাকসিনের কথা ভ্যাকসিন নিয়ে মরো। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, মধ্যপ্রদেশে ভ্যাকসিনের জন্য কিন্তু ভ্যাকসিন নিয়ে একটা বিরাট বড় কেলেঙ্কারি হয়েছে, 500 কোটি টাকার কেলেঙ্কারি। আমরা জানতে পারি, আমাদেরকে জানানো হয়েছে যে দুর্নীতি মানে শুধু পশ্চিমবাংলায়, বাকি রাজ্যে কোনো দুর্নীতি হয় না। টেট কাণ্ড শুধু পশ্চিমবাংলায় হয়েছে, কিন্তু ব্যাপক কেলেঙ্কারির বিষয়ে আমাদের বলা হয়নি। মধ্যপ্রদেশে যখন ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল, তাই ব্যাপক কেলেঙ্কারিতে যারা যারা হুইসেল ব্লোয়ার ছিল, যারা যারা সাক্ষী দেওয়ার চেষ্টা করেছিল, 93 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। 93 জন, একজন দুজন নয়। যারা এর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেছে তারা কোনো না কোনো জায়গায় মৃত পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি, পারিনি। আমরা ভাবছি যে এদেরকে যদি নিয়ে আসি এরা তো খুব ভালো লোক হবে, কারণ আমরা প্রত্যেকদিন দেখতে পাই আমাদের প্রধানমন্ত্রী কোনো না কোনো মন্দিরে কোনো না কোনো ভগবানের সাজে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে দেখেছিলাম বিষ্ণু মন্দিরে গিয়ে বিষ্ণু মূর্তির সামনে, বাসুকি নাগের সামনে বিষ্ণু মূর্তিকে আড়াল করে উনি দাঁড়িয়ে আছেন, ওনার মাথার ওপরে বাসুকি নাগ। আমরা তখন প্রশ্ন করতে ইচ্ছা হয়নি আমাদের যে এটা কেন করছো। এই কিছুদিন আগে দেখা গেছে উনি ত্রিশূল নিয়ে ভগবান মহাদেব হয়েছেন, উনি এই করে আমাদের মন জয় করছেন। আমরা ভাবছি ওরে বাপরে কত বড় হিন্দু উনি এসছেন, আমাদের কত উপকার করে দেবেন। কিন্তু ওনার মেন কাজ হচ্ছে হিন্দুদেরকে, जब तक হিন্দু ডরেগা নেই तब तक হিন্দু ভোট করেগা নেই। বিজেপির অন্তর্মহলে এটা হচ্ছে স্লোগান, সূত্র, যে হিন্দুর কাছ থেকে ভোট বার করতে হলে হিন্দুকে ভয় খাওয়াতে হবে। আজকে আমরা যখন আরজি কর নিয়ে কথা বলছি, এবং বলা উচিত, প্রতিটা বাঙালির বলা উচিত, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, এবং এই ঘটনা যার জন্য যারা দায়ী তাদের কঠোর কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু হলো কি অ্যাকচুয়ালি? হলো কিছু না, আমরা সবই শুনতে পারলাম, পূর্ববর্তী বক্তারা বলেছে সিবিআই এর তদন্ত হলো, একটা জাস্ট খানাপুর্তি করে, আর তারপরে একটা লোককে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা সকলেই জানি, প্রতিটা বাঙালি জানে যে ওটা একটা খানাপুর্তি হয়েছে, আসল লোক ধরা পড়েনি। আমরা যেগুলো যে জিনিসপত্র নিয়ে চিৎকার চেল্লামেল্লি করলাম, যে একটা দেয়াল ভেঙে দিয়েছে, প্রমাণ লোপাট হয়ে গেছে, এই সমস্ত কিছু করলাম, করা উচিত, করেছি, বেশ করেছি। কিন্তু বিষয় হচ্ছে এই যারা আমরা করলাম তারা যে জায়গা, যে রাজনৈতিক দলের হয়ে কথা বলছি আজকে যেটাতে, সেই রাজনৈতিক দল যে রাজ্যে ক্ষমতায় আছে, উত্তরাখণ্ড, সেই রাজ্যে যে এর থেকেও একটা ঘৃণিত কাজ হলো আমরা কি কেউ জানতে পেরেছি? একটা 19 বছরের মেয়ে একটা বিজেপি নেতার ছেলের হোটেলে রিসেপশনিস্টের কাজ করত। তাকে বলা হয়েছিল যে আমাদের এই হোটেলে বড় বিজেপির নেতা আসবে, রাজ্য স্তরের নেতা, ন্যাশনাল স্তরের নেতা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওনাকে স্পেশাল সার্ভিস দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা 19 বছরের মেয়েকে স্পেশাল সার্ভিস দিতে হবে বিজেপির নেতাকে। তাতে সে রাজি হয়নি বলে তাকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আজকে তারপরে যখন এই নিয়ে হাঙ্গামা হলো, যখন জানতে পারা গেল এই হোটেলের কেস, তখন বিজেপি সরকার কি করেছিল? ওই হোটেলে এই কাজ হয়েছে, তাই আমরা বুলডোজার দিয়ে হোটেলটাকে ভেঙে দিচ্ছি বলে পুলিশের তদন্তের আগে হোটেলটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কি কেউ জানতে পেরেছি? আমরা এখানে একটা দেয়াল ভাঙা নিয়ে অনেক চেল্লামেল্লি করেছি, কিন্তু আর সেটা করা যথেষ্ট জরুরি, আমি বলছি না করে আমরা ভুল করেছি। কিন্তু একটা দেয়াল ভাঙলে যদি আমাদের মনে হয় যে প্রমাণ লোপাট হয়ে গেল, যে বিল্ডিং এ কাজ হয়েছিল সেই বিল্ডিংটা ধূলিসাৎ হয়ে গেলে আর কিছু বাঁচলো? যে চোরে চোরে যখন মাসতুতো ভাই আছে, আপনি আমি চিন্তা করে কি করব? এরা চেঞ্জ, একজন থাকবে আর একজন থাকতে দেবে। বাংলার মানুষ এদের দুজনকার মধ্যে যাতা করে পিছিয়ে আজকে নিজেদের ভোটাধিকারটাকে 1-5 বছর অন্তর দিয়ে কাউকে ভোট দিয়ে আসছে বটে, কিন্তু সেটা কোনো কার্যকর হচ্ছে না। প্রতিটা বাঙালি মানুষ, আমি জানি সে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু তাদের সকলের মনের মধ্যে একটা কথা আজকে ডেটেতে আমরা প্রতিটা জায়গায়, প্রতি চায়ের দোকানে, প্রতি আড্ডার জায়গাতে একটা কথা আমরা শুনতে পাই যে একটা নতুন পলিটিক্যাল পার্টির খুব প্রয়োজন হয়ে পড়েছে এখানে। আজকে আমরা সেই নতুন পলিটিক্যাল পার্টির
নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এই পলিটিক্যাল পার্টি আমি আপনাদের কথা দিলাম আগামী দিনে পশ্চিমবাংলার প্রতিটা ইস্যু নিয়ে আমরা সব জায়গাতে লড়বো। আমি আপনার কথা আপনাদের কথা নিয়ে কথা বলবো। আজকে যখন যেখানে আমি কথা বলছি এই কল্যাণীর এই সাবাপটন অঞ্চলে এই এলাকার মানুষরা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছিল। তাদের ভোট আমি 2002-এর পর থেকে বলছি, 2002-এর পর থেকে আমি শুধু যদি তাও আরও এগিয়ে আসি, আমি 2014 থেকে বলছি। যে মানুষরা 2014-তে ভোট দিয়েছিল লোকসভাতে, দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল, যে মানুষটা 2019-এ ভোট দিয়েছিল দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল, যে মানুষটা 2024-এও ভোট দিয়েছে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য বা প্রধানমন্ত্রী বলতে আমি বলতে চাইছি কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে তাদের ভোটটা নাকি ঠিক ভোট নয়, তাদের নাম বাদ দিতে হবে, কারণ তাদের পরিচয় বলতে হবে। এখন তো বিষয় হচ্ছে তাদের ভোট যদি ঠিক না হয়ে থাকে তাহলে তুমি তাদের ভোটে প্রধানমন্ত্রী হয়ে আছো কি করে? তোমাকে তো সব থেকে আগে জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল যে ভাই না, বাজে লোকেদের ভোট নিয়ে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আগে ছেড়ে দেবো, আগে ভোটার লিস্ট সংশোধন করে আসবো, তারপরে ভোটে জিতে এলে আমি প্রধানমন্ত্রী হব। তুমি ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে গেলে আজকে যখন তুমি দেখতে পাচ্ছ যে কিছু কিছু জায়গাতে যেখানেতে আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বলতে আমি বিজেপির কথা বলছি, মানে ওরা ভাবছে এই কথায় যে বিজেপি যেখানে যেখানে আজকে কমজোর হয়ে আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সমস্ত জায়গাতে যেখানে বিজেপি কমজোর সেই জায়গায় বেশি বেশি মানুষের নাম বাদ পড়েছে, ব্যতিক্রম হয়ে গেছে। মানে সব জায়গাতেই ব্যতিক্রম হয়, বাংলায় এখানে ব্যতিক্রম হয়ে গেছে বাংলাতে বিজেপি লোকের কথায় বলে যে নিজের পায়ে কুড়ুল মারা, সেটা না করে বিজেপি SIR করে কুড়ুলে পা মেরেছে। বিজেপির যত ভোটার যারা বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল সব থেকে বেশি নাম বাদ গেছে তাদের। আমি আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, SIR এ যাদের যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে সব থেকে বেশি পদবি হচ্ছে দাস, তারপরে মণ্ডল, তারপরে বিশ্বাস, সরকার। আর যদি কারো মনে হয়ে থাকে যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে মুসলমানের নাম বাদ গেছে তাই আমি আনন্দিত হচ্ছি, তাহলে তাদেরকে বলে রাখি খাতুন আর শেখ আব্দুল এদের নাম কিন্তু অনেক পরে। তাই আজকে ডেটেতে বিজেপিকে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে বাংলার মানুষ পেল কি? কিছুদিন আগে আমি আপনাদের এদের রাজনৈতিক যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটির কথা বলি। কিছুদিন আগে ইডি রেড করেছে তৃণমূলের একটা সংস্থার উপরে। এই ইডি যে রেড করেছে তার FIR হয়েছিল গতবারের বিধানসভা ইলেকশনের আগে, তখন বাজার গরম করার জন্য একটা FIR করা হয়েছিল। আর সেই FIR-এ কাজ করতে পারেনি, 2021-এর মার খেয়ে ভুলে গেছিল। আর 2026-এর ইলেকশনের আগে তাদের মনে হয়েছে ওই FIR-টার এগেনস্টে তো রেড করাটা বাকি রয়ে গেছে, তারা রেড করতে গেছিল। ঠিক আছে, ভালো করেছে, রেড করেছে। তারপরে যখন মমতা ব্যানার্জি জোর জবরদস্তি ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে চলে গেলেন, তখন চিৎকার চেল্লামিলি হলো যে অনেক প্রমাণ তিনি নিয়ে পালিয়ে গেছেন। এবং ইডি ক্লেম করলো যে মমতা ব্যানার্জি যেহেতু প্রমাণ নিয়ে পালিয়ে গেছে, বিজেপির সমর্থকদের মনে উল্লাস এলো যে এবারে হয়তো মমতা ব্যানার্জি গ্রেপ্তার হয়ে যাবেন। ঠিক সেই সময় আমাদের শুভেন্দু অধিকারী এলেন মমতা ব্যানার্জিকে রক্ষা করতে। শুভেন্দু অধিকারী একটা জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বললেন যে মমতা ব্যানার্জি কিচ্ছু নিয়ে যেতে পারেনি, ও শুধু একটা ফাইল নিয়ে গেছে, তাতে যে ক্যান্ডিডেটের নাম ছিল সেগুলো সব আমাদের কাছে আছে, বোকামি কাজ, কিচ্ছু নিয়ে যেতে পারেনি। এবার বলুন ইডি ঠিক না শুভেন্দু অধিকারী ঠিক? আর যদি শুভেন্দু অধিকারী বেঠিক হয় তাহলে এই কথাটা বললেন কেন? এই কথাটা বলে উনি কার উপকার করলেন? তা এইখানে যদি এইরকম ভাবে চলতে থাকে বাঙালির মানুষ কি বিরোধী কণ্ঠ সব রোধ হয়ে যাবে? বিরোধী কণ্ঠ রোধ হবে না। আমরা আছি, আমরা দাঁড়াচ্ছি, আমরা সমস্ত জায়গাতে যতটা আমরা ছোট দল নতুন তৈরি করেছি, নতুন দল বাংলার মানুষের জন্য দল তৈরি হয়েছে। এই দল আগামী দিনে
যথাসাধ্য আমাদের যত সাধ্য হবে সমস্ত জায়গাতে আমরা ক্যান্ডিডেট দেব, আমরা নির্বাচনে দাঁড়াবো, আমরা মানুষের বিরোধী যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে বিফলে যেতে দেব না। তাই যারা আমরা মনে করছি পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের প্রয়োজন, যাদের মনে হচ্ছে যে আর নয় এবার বাংলাকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের এটাও বলে রাখি, বাঙালি চিরকাল নিজের পথ নিজে তৈরি করেছে, এবারেও বাঙালি নিজের পথ নিজে তৈরি করবে। বাংলা নিজের পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, সেই বাংলার সেই পলিটিক্যাল পার্টি আগামী দিনে প্রতিটা বাঙালির কণ্ঠস্বর হবে। আমরা শিক্ষার কথা বলবো, আমরা স্বাস্থ্যের কথা বলবো, আমরা রাস্তার কথা বলবো, আমরা প্রতিটা জায়গাতে আজকে দেখুন প্রতিটা সরকারি স্কুল কি অবস্থা। একটা সরকারি স্কুলেতে ঠিকঠাক পড়াশোনা হয় না। বাবা মার উপার্জন যদি খুব সীমিত হয় তাহলেও বাবা মা চেষ্টা করছে যে যদি কোনো রকমভাবে আমার বাচ্চাটাকে কোনো প্রাইভেট স্কুলে দিয়ে পড়ানো যায়। তার কারণ সরকারি স্কুল শেষ। আজকে আপনার একটু পড়া বড় হয়ে গেলে আপনার আর সরকারি অফিস হাসপাতালে ঠিক করে চিকিৎসা হয় না, হয় আমাদের ভেলো ছুটতে হয়, নয় প্রাইভেট হসপিটালে। এগুলোকে ঠিক করার প্রয়োজন নেই? এগুলো সাধারণ মানুষের জন্য নয়? যদি এগুলো সাধারণ মানুষের জন্য হয়, যদি আপনি আপনার সংসার, আপনার বাচ্চা, আপনার ভবিষ্যতের কথা ভাবেন, তাহলে আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে। প্রত্যেক দিন একটা ভয়, একটা কাল্পনিক ভয় দিয়ে আমরা কতদিন বেঁচে থাকবো যে আজকে যদি আমি বিজেপিকে ভোট না দিই কালকে আমার দেশ বাংলাদেশ হয়ে যাবে। যারা বাংলাদেশ থেকে আমরা চলে এসেছি, এই সমস্ত অত্যাচার সহ্য করে এখানে চলে এসেছি, তাদেরকে প্রত্যেক দিন যদি ভয় দেখানো হয় তারা ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর ওরা জানে সেটা, যে এইভাবে ভয় দেখালে তবে হিন্দু ভোট দেবে। কিন্তু আলটিমেটলি ভোটে জিতে এসে ওরা করছে কি? ভোটে জিতে এসে আমি আপনাদের বলি, 2014-তে যখন নরেন্দ্র মোদী ক্যান্ডিডেট হচ্ছে, প্রধানমন্ত্রী হবেন, সেই সময় উনি একটা খুব ভালো কাজ করেছিলেন। সচ্চার কমিটি বলে একটা কমিটি হয়েছিল 2005 সালে। তাতে বলা হয়েছিল ভারতবর্ষের যে সংশোধন, সেই সংশোধনের মধ্যে অনেক কিছুই মুসলমানদের দিয়ে দিতে হবে, অনেক কিছু, তাতে অনেক কিছু ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থার বিরুদ্ধে নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেছিলেন সেই সময়তে যে এটা অসাংবিধানিক। এর বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন। আমাদের দেখে পছন্দ হয়েছিল, মনে হয়েছিল একটা লোক ঠিক কথা বলছে। কেন একটা কমিউনিটি বিনা কারণে অনেক কিছু পেয়ে যাবে, আর আমরা কি দেশে ফালতু আছি? আমাদের জন্য কিছু করার দরকার নেই? আমাদের জন্য কি ওই শুধুমাত্র নামমাত্র রিজার্ভেশন আর নামমাত্র ওই হিন্দুত্বের রাজনীতি, মন্দিরের রাজনীতি? আমাদের কি কিছু পাওয়ার নেই? হিন্দু তখন দুহাত তুলে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিল। নরেন্দ্র মোদী বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। হয়ে তিনি প্রথম কাজ কি করেছেন জানেন? কারোর জানা নেই। আমি বলে রাখি কতগুলো জিনিস। আমি চলে যাওয়ার পরে আজকে সকলের কাছেই অপশন আছে, গুগল সার্চ করে দেখে নেবেন। সচ্চার কমিটি যা যা রেকমেন্ডেশন করেছিল সেগুলো নরেন্দ্র মোদী ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিলেন। যেটার বিরুদ্ধে কথা বলে উনি হিন্দুদের ভোট নিলেন সেটাকেই ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিলেন। কিছুদিন আগে আমরা জানি, আমরা সকলে এটার বিরোধ করেছি যে জায়গায় জায়গায় যেখানে যেখানে যা যা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে সব জায়গাতে লিস্টের পরের পর নাম সব মুসলমানের নাম পাওয়া যাচ্ছে, এবং হিন্দুরা বলেছিল যে এখানে কেন শুধুমাত্র মুসলমানের রিক্রুটমেন্ট হবে। আপনারা হয়তো সকলেই দেখেছেন, ফেসবুকে খুব ঘুরেছে একটা লিস্ট, তাতে সমস্ত ম্যাক্সিমাম লোকের নাম, মুসলিম লোকেদের নাম লিস্ট করা আছে, এবং বলা হচ্ছে মমতা ব্যানার্জি সমস্ত মুসলমানদের এই দায়িত্ব চাকরি দিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সকলে ভালো করে নোট করে নিন। এই যে মাইনরিটি মিনিস্ট্রি আছে, সংখ্যালঘু মন্ত্রক, ভারত সরকারের মাইনরিটি মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গেলে ওখানে অ্যানুয়াল রিপোর্ট পড়তে পারবেন আপনারা। সেই অ্যানুয়াল রিপোর্টে 2019-20 রিপোর্ট যদি নামান, ডাউনলোড করেন, সেই রিপোর্টের 67 নম্বর পাতাতে পরিষ্কার করে লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আদেশ, যেখানে লেখা আছে প্রতিটা স্টেট আর ইউনিয়ন টেরিটরিকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আদেশ করেছিল। আদেশটা হচ্ছে মুসলিম কনসেন্ট্রেটেড এলাকাতে, মেজরিটি নয়, কনসেন্ট্রেটেড। মুসলিম কনসেন্ট্রেশনের কোনো ডেফিনিশন হয় না। একটা জায়গায় 10 ঘর মুসলমান থাকলেও আমি যদি মনে করি সেটাকে কনসেন্ট্রেটেড এলাকা বলতে পারি। তো মুসলিম কনসেন্ট্রেটেড এলাকাতে ভালো করে শুনবেন, প্রতিটা স্টেট গভর্নমেন্টকে কেন্দ্র সরকার আদেশ দিচ্ছে
যে সেখানে ডাক্তার, পুলিশ, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, টিচার মুসলিম অ্যাপয়েন্ট করতে হবে। নরেন্দ্র মোদীর আদেশ, আর তার সামনে লেখা আছে ইমপ্লিমেন্টেড, মানে লাগু করা হয়ে গেছে। আর আমরা বোকার মতো গালাগাল দিয়ে যাচ্ছি স্টেট গভর্নমেন্টগুলোকে, তাও বিশেষ করে সেই স্টেট গভর্নমেন্টগুলো যেখানে বিজেপির সরকার নেই। আমাদের মনে হচ্ছে ওরাই করছে, বদমাইশ ওরাই। আমরা জানতেও পারছি না কি হচ্ছে ভেতরে। আজকে সংখ্যালঘুর বাজেট নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2014 সংখ্যালঘুর বাজেট আর আজকের সংখ্যালঘুর বাজেটের যদি আপনি কেন্দ্র সরকারের হিসেব দেখেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। আজকে প্রায় 300 প্রজেক্ট চলে, শুধুমাত্র একটা লোক, একটা ব্যক্তি সে মুসলিম হলে সেই প্রজেক্টটা পাবে। আপনি আমি যারা হিন্দু হিন্দু করে, আমি হিন্দু তাই বিজেপি করি বলি, তাদের জন্য কিন্তু কোনো প্রজেক্ট করেনি এই হিন্দুত্ববাদী সরকার, করবেও না। তারা সওগাতে মোদি দেবে, ঈদের সময় বড় বড় বস্তা করে জামা কাপড়, আখরোট, চুড়িদার সমস্ত কিছু দেওয়া হয়েছে যারা রোজাদার তাদেরকে। আপনার আমার জন্য কি আছে বলুন তো? আপনার আমার জন্য আছে ওই তো রাম মন্দির করে দিয়েছি। এখন বিষয় হচ্ছে, রাম মন্দির যদি বিজেপি করে দিয়ে থাকে তাদের এই দাবি মানতে আমি রাজি আছি, কিন্তু বিষয় হচ্ছে যখন বিজেপি ক্ষমতায় আসছিল, যখন কংগ্রেসের স্ক্যামের বিষয়ে একটা একটা করে কথা বলা হচ্ছিল, যখন এ ফর আদার্স, বি ফর বোফোর, সি ফর কোলগেট স্ক্যামের কথা বলা হচ্ছিল, সেই স্ক্যামগুলোর যারা স্ক্যামস্টার, যারা এই দুর্নীতিগুলো করেছিল, তারা তো আজ সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কোনো শাস্তি হয়নি। এই কথা যখনই বলা হয় তখনই বিজেপির লোকেরা বলে ও তো কোর্ট করেছে, আমরা কি করব? কিন্তু বিষয় হচ্ছে কোর্টকে তো তোমরা ম্যানেজ করতে পারো, রাম মন্দির তো তোমরা নাকি করিয়ে দিয়েছো। যদি তোমরা রাম মন্দির করিয়ে দিতে পারলে কোর্টকে দিয়ে, তাহলে যারা দুর্নীতি করেছিল তাদেরকে পানিশমেন্ট দিতে পারলে না কেন? কোনটা নেব আমরা, যে রাম মন্দির তোমরা করিয়েছো না কোর্ট করেছে? যদি মানতে হয় যে কোর্ট করেছে, তাহলে তোমাদের এই বিষয়ে ক্রেডিট নেওয়ার কোনো প্রয়োজন নেই, এক। আর দুই হচ্ছে, রাম মন্দির হয়েছে খুব ভালো হয়েছে, রাম মন্দির ভব্য মন্দির হয়েছে, খুব ভালো হয়েছে। রাম মন্দিরের টেকা পেয়েছে সব মুসলমানরা, যারা কন্ট্রাক্টর ছিল তারা মুসলমান ছিল, আপনারা জানেন না হয়তো। কোনো হিন্দু পায়নি, হিন্দুরা শুধু ইটের পয়সা দিয়েছে, ইটগুলো লাগিয়েছে মুসলমান। আমি আপনি লড়ে মরছি হিন্দু মুসলমান করে। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে অধিকার যেগুলো আমরা পাচ্ছি না প্রত্যেক দিন, আজকে এখানে যে ব্যবসায়ী লোকেরা রয়েছে তারা সবসময় ভয় থাকে যে কখন কোন তোলাবাজ আসবে, চাঁদা চাইবে। আজকে এখানকার যে মা বোনেরা আছে তারা রাত্রি 8টার পরে বাইরে বেরোতে ভয় পায়। উপর যে মুখ্যমন্ত্রী তো বলেই দিচ্ছেন যে রাত্রি 10টার পরে কেন বেরোবে, ওটা তারই দোষ। তা আমরা যদি এইগুলোর কথা না বলতে পারি, আমরা যদি এইগুলোর কথা বলতে গিয়ে দিল্লি থেকে আসা একটা অবাঙালি, বাঙালি বিরোধী, আমি খুব ক্যাটেগরিক্যালি বলতে পারি যে বাঙালি বিরোধী, আর যদি এইটা নিয়ে কোনো বিজেপির সমর্থক আমাকে চ্যালেঞ্জ করেন, তাহলে আমি তাকে রিকোয়েস্ট করব, নেক্সট টাইম যখন অমিত শাহ যে আসবেন এখানে, তাকে বলবেন তারাপীঠে গিয়ে একটা জোড়া মাছের ভোগ লাগিয়ে পুজো করতে, করে দেখাতে বলবেন। করবে না ওরা, ওরা আপনাকে হিন্দু কম মনে করে, কম হিন্দু আপনি, আপনি মাছ মাংস খান, কম হিন্দু। ওরা মাছ মাংস খায় না, কমপক্ষে সবার সামনে তো খায় না, তাই ওরা বেশি হিন্দু। আপনাকে এখন যদি ওদের ভরসা করতে হয়, নতুন করে হিন্দুত্ব শিখতে হবে। আপনাদের নীল ষষ্ঠী, আপনাদের ষষ্ঠী পুজো সমস্ত কিছু, সেগুলোর জন্য, সেগুলো ওরা জানে না। আপনাদের ক্যালেন্ডারও ওরা মানে না, ওদের জন্য আলাদা ক্যালেন্ডার আছে। কিছুদিন আগে আমি একটা জায়গাতে কোনো কথা বলতে গিয়ে জয় বাংলা বলে ফেলেছিলাম। জয় বাংলা কথা শুনে বিজেপির এক ভদ্রলোক খুব খেপে গেলেন, বললেন জয় বাংলা হচ্ছে ইম্পোর্টেড স্লোগান, ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। এরকম কিছু অশিক্ষিতর মতন কথাবার্তা ওনারা বলে থাকেন। জয় বাংলা কথাটা প্রথমবার লিখেছিলেন নজরুল 1922 সালে কলকাতাতে বসে। ওটা বাংলাদেশ থেকে আমদানি করা নয়, আর যদিও আমি মেনে নিই ওটা বাংলাদেশ থেকে আমদানি করা। সুকান্ত মজুমদারকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল জয় বাংলা নিয়ে আপনাদের এত আপত্তি, আপনারা কি বলবেন? তো উনি বললেন আমরা বলবো ভারত মাতা কি জয়। ওনার মুখ দিয়ে বেরোলো না ভারত মাতা জয় হোক। ওনারা নিজেদের কর্মীদেরকে কর্মী বলতে শেখেননি এখনো, ওনারা কার্যকর্তা বলেন।
ওনারা করবেন বাঙালির ভালো। আর যদি আমি সেটাও মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে জয় বাংলা নাকি বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, ওটা আমরা দেব না, তাহলে দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এই কথাটা কোথা থেকে ধার করা? এই কথাটা কি শুভেন্দু অধিকারী নিজে লিখেছিলেন, নাকি বাংলাদেশে শেখ হাসিনার যে আন্দোলন সময় যে আন্দোলন করছিল সেই সময় তারা স্লোগান? এটা এই সব সময় বিচারিতা করে বাংলা মানুষকে ভুল বুঝিয়ে এরা বিপদে চালিত করে নিজেদের ভোট বাক্সে নম্বর বাড়াতে চাইছে। বাংলার মানুষ আজকে আস্তে আস্তে সেই জিনিস বুঝতে পেরেছে। তাদের বহুদিনের যে ডিমান্ড একটা নতুন পলিটিক্যাল পার্টি হোক, সেই পলিটিক্যাল পার্টি আজকে আপনার সামনে নিজের স্বরূপে দাঁড়িয়েছে। আমরা ভারতবর্ষের বাকি সমস্ত আস্তে আস্তে বাংলার থেকে শুরু করে ভারতবর্ষের বাকি সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়বো আগামী দিনে। আগামী দিনে বাংলার বিরোধীদের কণ্ঠস্বর আমরাই হব, এবং সুদূর ভবিষ্যতে হোক বা নিকট ভবিষ্যতেই হোক একদিন না একদিন প্রজাশক্তি পার্টি বাংলার ক্ষমতায় আসবে। এই আশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের বক্তব্য এবং অনুষ্ঠান দুটোই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, প্রজাশক্তি দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকবেন, নমস্কার। সকলকে বিশেষ ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আপনাদের